হ্যালো গাইজ, মাই নেম ইজ কুতুবুদ্দিন। আর আজকে আমরা ক্লাস 8-এর লেসন 13 দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ বাই জিওনো এই প্রোজটা করব। এর আগে লেসন 12 আছে, সামওয়ান একটা পোয়েম আছে, ওই পোয়েম অ্যানালিসিসটা আমি এই ভিডিওটা আপলোড করার পরে করব। ওকে, সো লেটস গেট স্টার্টেড। So Giono was a French author who wrote works of fiction mostly set in the Provence region of France. Giono কোথাকার অথর ছিলেন? ফ্রেঞ্চ, মানে যারা ফ্রান্সের থাকেন। So people who are from France, they are called French people. So he was a French author. And he wrote works of fiction. এখানে একটা বলে দিই, একটা দুটো জিনিস হয়, একটা হচ্ছে ফ্যাক্ট and another one is fiction. ফ্যাক্ট মানে রিয়েল ইনসিডেন্টের উপর বেস করে বা রিয়েল হিস্টোরিক্যাল ইনফরমেশনের উপর বেস করে যদি কিছু লেখা হয় যেটাতে সত্য, যে লেখাতে সত্যতা আছে, দ্যাট ইজ কল্ড ফ্যাক্ট। অ্যান্ড ফিকশন মানে যেটা কাল্পনিক ক্যারেক্টারের উপর বেস করে লেখা হয়। সো এটা কি ধরনের স্টোরি? দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, ইটস আ ফিকশন। তার মানে এই যে স্টোরিটা আমরা পড়বো, এটা রিয়েল কোনো ইনসিডেন্ট নয়, it was a fiction. His most noted works are The Horseman on the Roof, Two Riders of the Storm, etc. The present text is adapted from his famous work of the same name, which has been translated into English by Peter Doyle. তো এখন যে আমরা স্টোরিটা পড়বো সেটার যেটা অ্যাকচুয়ালি ওটা ফ্রেঞ্চ ভাষায় লেখা হয়েছিল। জিওনো তো উনি তো ফ্রেঞ্চ ছিলেন, উনি ফ্রেঞ্চ ভাষাতেই লিখেছিলেন, কিন্তু সেটাকে আবার পিটার ডোয়েল ইংলিশে ট্রান্সলেট করেন। কিন্তু নামটা একই অপরিবর্তিত রেখেছিলেন, নামটা ফ্রেঞ্চেতেও একই ছিল, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। এখানে একটা জিনিস বলেনি, যে এখানে লেখা আছে, বললাম না একটা ফিকশন একটা, কিন্তু স্টোরিটা যখন পড়বে, যখন উনি প্রথমে পাবলিশ করেন এই স্টোরিটা, তখন যেহেতু ফার্স্ট পার্সন দিয়ে উনি স্টোরিটা লিখেছিলেন, মানে আই দিয়ে, তো এবং এত সুন্দরভাবে বর্ণনা দিয়ে লিখেছিলেন যে তখন সবাই এটা বিশ্বাস করেছিল এটা লেখকের নিজেরই একটা সত্যিকারের ঘটনা। এবং অনেক দিন পর্যন্ত কবি নিজেও এটাকে প্রকাশ করেননি যে এটা সত্যি কি কাল্পনিক। তারপরে অনেক পরে যখন এই গল্পটা ভীষণ পপুলার হয়ে যায়, তারপরেও নিজে প্রকাশ করেন, এবং উনি প্রায় মৃত্যুর আগে একটা চিঠির মাধ্যমে উনি প্রকাশ করেন যে না, এই যে স্টোরিটা এটা আমার কোনো ঘটনা নয়, ইটস অ্যাকচুয়ালি আ ফিকশন, মানে এটা একটা কাল্পনিক গল্প। Okay guys, as this is the introduction, now we will go to the main story. About 40 years ago, I went on a long hike through hills absolutely unknown to tourists. In that very old region where the Alps penetrate into Provence. Okay, তো তাহলে এখানে প্রথমে ন্যারেটরের কথাটা জেনে নিই গাইজ। এখানে ন্যারেটর দেখো ফার্স্ট পার্সন, আই বলছে, তার মানে আমরা ধরে নিতে পারি যিনি রাইটার উনি ন্যারেটর। ওকে, কতদিন আগেকার ঘটনা? 40 years ago. So how many years ago did it happen? Yes, it happened 40 years ago. Writer কোথায় গিয়েছিলেন? I went on a long hike. Guys, what is the meaning of hike? Hike means পদব্রজে, that means পায়ে হেঁটে যদি কোনো যাত্রা করা হয়, that is called hiking. But specially যদি সেই পায়ে হেঁটে যাত্রাটা পাহাড় পর্বতের মধ্যে দিয়ে হয়, that is actually called hiking. So about 40 years ago, 40 বছর আগে লেখক বলছেন আমি গিয়েছিলাম হাইকিং এ। দ্যাট মিনস আমি পায়ে হেঁটে একটা জার্নি শুরু করেছিলাম। কোথায়? থ্রু হিলস অ্যাবসলিউটলি আননোন টু টুরিস্ট, মানে এমন জায়গায় আমি জার্নিটা করেছিলাম। থ্রু হিলস, পাহাড় মানে হিলস, অ্যান্ড মাউন্টেন মানে হচ্ছে পর্বত। সো এখানে হিলস মানে ছোট ছোট পাহাড়ের মাধ্যমে, পাহাড়ের মধ্যে দিয়ে সেই হাইকিংটা শুরু করেছিলেন রাইটার, অ্যান্ড উইচ ওয়াজ অ্যাবসলিউটলি আননোন টু টুরিস্ট। এবং যে সমস্ত জায়গা দিয়ে উনি হেঁটে যাত্রা করছিলেন সেগুলো মানে খুব পপুলার, মানে জনপ্রিয় ছিল না, বিকজ ওখানে যে আননোন টু টুরিস্ট, মানে সেখানে কোনো টুরিস্ট যেত না। দ্যাট মিনস ইফ দ্য টুরিস্ট আর নট গোয়িং দেয়ার, দ্যাট মিনস দোজ প্লেসেস ওয়্যার নট পপুলার, দ্যাট মিনস ওই প্লেসগুলো পপুলার, অত জনপ্রিয় ছিল না। আর কোন জায়গা দিয়ে ওই পর্বতগুলো বা ওই পাহাড়গুলো কোন জায়গায় ছিল? ইন দ্যাট ভেরি ওল্ড রিজন, একটা খুব পুরনো একটা এলাকা, যে এলাকাটাকে বলা হচ্ছে প্রভিন্স। প্রভিন্স হচ্ছে একটা
এলাকা যেটা ফ্রান্সে আছে, ওটা হচ্ছে ফ্রান্স আর ইটালি বর্ডার, এবং ওখানটায় ওই পুরো এলাকাটাই পাহাড় পর্বতে ঘেরা, এবং মাইলের পর মাইল শুধুমাত্র ছোট ছোট গাছপালা এইসব কিছুই দেখা যায়, মানে বিশেষ কিছু নেই ওই জায়গাটা। এবং ওটাতে কি আছে, এবং ঠিক ওই প্রভিন্স রিজনটাই লাগোয়া অ্যালপস পর্বতমালাটা আছে। তো বলছে ওই অ্যালপস পর্বতমালা আর প্রভিন্স, ওই দুটো রিজন যেখানে মিট করছে, মানে একজন আরেকজনকে পেনিট্রেট, মানে কি পেনিট্রেট মানে একজনকে ভেদ করে যাচ্ছে, ঠিক ওই জায়গা দিয়েই এই লেখক হাঁটছিলেন। এবার দেখা যাক জায়গাটা কিরকম। ইট কনসিস্টেড অফ barren and monotonous lands. Nothing grew there except wild lavender. ওই যে এলাকাটা কিরকম ছিল, ব্যারেন। ব্যারেন মানে কোনো দানা শস্য হয়নি, মানে ব্যারেন মানে যেখানে কোনো দানা শস্য উৎপাদন হয় না, বা যেখানে কোনো বড় ফল মূলের গাছ থাকে না, মানে খাদ্যের রসদ খুবই কম যেখানে, দ্যাট ইজ কল ব্যারেন ল্যান্ড। ফর এক্সাম্পল তুমি ধরতে পারো কি থর মরুভূমি, যেমন থর মরুভূমিতে তুমি যাই লাগাও মরে যাবে, তো সেই জন্য থর মরুভূমি কি বলা, ব্যারেন ল্যান্ড। তো এই জায়গাটাও, এই প্রভিন্স এলাকাটা, এটা ছিল ব্যারেন, মানে কোনো খাবারের কোনো মানে সংস্থান ছিল না, কোনো ভালো ফলের গাছ ছিল বা না কোনো দানা শস্যের গাছ ছিল। অ্যান্ড মনোটোনাস ল্যান্ড, গাইজ মনোটোনাস মানে কি, মনোটোনাস মানে একঘেয়ে। সো এখানে একঘেয়ে মানে কি, মানে মাইলের পর মাইল যে ল্যান্ড আছে, সেই ল্যান্ডের সিনারি কোনো চেঞ্জ হচ্ছে না, যে এখানে সবুজ, এখানে ফুল ফুটে আছে, বা এখানে ফলের গাছ আছে, মানে মানে মাইলের পর মাইল যে ল্যান্ড ছিল, সে ল্যান্ডটা একই ধরনের দেখতে, সেই জন্য একঘেয়ে কথাটা ইউজ করা আছে। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার। সো সেই জন্য বলছে ওখানে কিছুই আর, যেহেতু বিকজ ইট ওয়াজ এ ব্যারেন ল্যান্ড, সো নাথিং গ্রিউ, কোনো কিছুই ওখানে উৎপাদন হয়নি, শুধুমাত্র কি একটাই গাছ ওখানে মাইলের পর মাইল দেখা যাচ্ছিল, দ্যাট ইজ ওয়াইল্ড ল্যাভেন্ডার। ল্যাভেন্ডার ইজ আ কাইন্ড অফ আ ফ্লাওয়ার। এখানে ওয়াইল্ড ল্যাভেন্ডার মিনস জঙ্গলি ল্যাভেন্ডার ফুলের গাছ ছাড়া ওই পুরো ল্যান্ডে there was nothing else. Okay? I was crossing this country at its widest part. And after walking for 3 days, I found myself in the most complete desolation. তখন রাইটার বলছেন, আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট। মানে কান্ট্রি কেন বলা আছে গাইজ, আমরা জানি কান্ট্রি মানে দেশ, রাইট? বাট কান্ট্রি, দের ইজ অ্যানাদার মিনিং অফ কান্ট্রি। কান্ট্রি আরেকটা মিনিং হচ্ছে, ধরো একটা প্রধান বসতি আছে, ধরো একটা শহরই যদি ধরি, তাহলে যেখানে বসতি আছে সেটাকে শহর বলা হয়, যেখানে বেশিরভাগ লোক বসবাস করেন, যেখানে দোকানহাট আছে, স্কুল, কলেজেস, হসপিটালস আছে। কিন্তু আবার যদি বাইরের দিকে চলে যাও ওই শহরটায়, যেখানে লোকের বাসস্থান কম বা নেই বললেই চলে, সেখানে কি আছে, গাছগাছালি বেশি থাকে। তো এইরকম এই বাইরের দিকের এলাকাগুলোকে কান্ট্রি বলা হয়। তো এখানে সেইটাকেই বলা হচ্ছে। সো আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি। সো ওই যে এলাকাটা, ওই যে বলেছে ব্যারেন ল্যান্ড, মানে কোনো কিছু উৎপাদন হতো না, তারপরে ওখানে লোক বসবাস করতো না, তার ফলে ওটাকে কি বলা হচ্ছে, কান্ট্রি নাম দেওয়া হয়েছিল। এবং উনি ওটাকে ক্রস করেছিলেন অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট। ওয়াইডেস্ট পার্ট মানে সব থেকে চওড়া যে জায়গাটা, সেই জায়গাটা দিয়েই ওই কান্ট্রিটাকে উনি ক্রস করছিলেন। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, যেহেতু আমি বলেছিলাম হাইক মানে ওয়াকিং, সো উনি 3 দিন হাঁটার পর, মানে হি ডিড নট ইউজ এনি ভেহিকেল, উনি কোনো ভেহিকেল ইউজ করেননি ওর জার্নির জন্য। উনি যেখানেই গেছেন সেখানেই হি ওয়েন্ট বাই ওয়াকিং। এনিওয়েজ 3 দিন হাঁটার পর কি দেখলেন, আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডেসোলেশন। গাইজ এখানে ডেসোলেশন মানে একদম ফাঁকা, মানে 3 দিন হাঁটার পর উনি দেখলেন, উনি যে জায়গাটা পৌঁছেছেন সেখানটা বলতে পারো কি জনমানবহীন, মানে না কোনো জনমানবের চিহ্ন আছে বা কোনো জীবনের চিহ্ন আছে, বা মানে দেখেই মনে হচ্ছে এখানে কেউ থাকে না। আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডেন্ড ভিলেজ। তখন যেহেতু যদি তুমি হাঁটো, তারপরে হাঁটতে হাঁটতে রাত্রি হয়ে গেলে নিয়ারেস্ট কোনো জায়গায় শেল্টার নিতে হয়। তো ক্যাম্প করেছিলেন কোথায়, একটা অ্যাবান্ডেন্ড ভিলেজ ছিল ওখানে। যেহেতু বলেছি এটা ডেসোলেশন, মানে ইট ওয়াজ অ্যান এম্পটি প্লেস। সো দেয়ার ওয়াজ কিন্তু জায়গাটা দেখে বোঝা যাচ্ছিল যে আগে এখানে ভিলেজ ছিল, কিন্তু এখন কেউ থাকে না। তো সেই জন্য ওই ভিলেজটাকে বলা যায় অ্যাবান্ডেন্ড ভিলেজ। তো ওই অ্যাবান্ডেন্ড ভিলেজে উনি যে একটা ক্যাম্প করলেন, মানে রাত্রিটাকে কাটানোর জন্য। I had used the last of my water the day before and I needed to find more. এবং তোর বলছে জলের কি অবস্থা, বলছে যা আমার কাছে জল ছিল ডে বিফোর, মানে একদিন আগেই সেটা আমার শেষ হয়ে গেছে। অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর, এবং একদিন আমি জল ছাড়াই হেঁটেছি, তার মানে এখন আমার জলের ভীষণ প্রয়োজন ছিল, এটা লেখক বলছেন। These ruined houses of the village made me think that there must at one time had been a spring or a well there. তো তখন বলছে যে এই যে রুইন্ড হাউসেস, মানে কোনো বাড়ি যদি মেরামত না হয়, মেইনটেনেন্স না হয়, কেউ না থাকে, তাহলে কি
ভেঙে পড়ে যায়। তো সেই রকমই ওই ভিলেজটার মধ্যে যে যে বাড়িগুলো ছিল, মানে ভগ্নপ্রায় বাড়িগুলো ছিল বা ধ্বংস হয়ে গেছে বা পড়ে গেছে সেরকম বাড়িগুলো ছিল, সেগুলো দেখে এবং এই ভিলেজটা দেখে লেখক ভাবলেন তাহলে এখানে যদি আগে মানুষ থেকে থাকে তাহলে নিশ্চয়ই আশেপাশে কোনো স্প্রিং মানে ঝর্ণা থাকবে বা নিশ্চয়ই একটা ওয়েল বা কুঁয়ো থাকবে। এটা ভাবলেন কবি নিজে, কবি না মানে লেখক নিজে ভাবলেন। There was indeed a spring, but it was dry. All life had disappeared. তো তারপরে উনি যখন গ্রামটা ঘুরে দেখলেন হ্যাঁ ওখানে সত্যি একটা স্প্রিং আছে, বাট মানে একটা ঝর্ণা আছে, কিন্তু ঝর্ণাটা শুকনো, সেখানে কোনো জল নেই। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, এবং ওখান থেকে জীবনের কোনো চিহ্ন আর নেই, যেহেতু জল নেই, মানে জলের মানে ওখানে আর লাইফ নেই, মানে না ওখানে গাছপালা আছে, না ওখানে জলজ কোনো জন্তু আছে, কিছুই নেই, মানে লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, মানে মানে ওই ঝর্ণার কাছাকাছি থেকে কাছাকাছি কোনো লাইফের আর চিহ্ন পাওয়া গেল। ওকে, let's go to the next line. It was beautiful June day with plenty of sun, but on these shelterless lands, high up in the sky, the wind whistled continually. ওই যে তাহলে গাইজ আমরা এখানে জানতে পারলাম কোন মাস, what month was it? Yes, it was a month of June. And was it a beautiful day? Yes, it was a beautiful day. And with plenty of sun, মানে এটা একটা রৌদ্রোজ্জ্বল দিন ছিল। But on these shelterless lands, শেল্টারলেস মানে এখানে বোঝা যাচ্ছে যে লেখক রাইটার ওয়াজ শেল্টারলেস, মানে ওনার কোনো থাকার জায়গা ছিল না। তো উনি বলছেন যে এই সমস্ত জায়গা, দিনটা তো খুব সুন্দর, কিন্তু যদি কোনো থাকার জায়গা না থাকে, হাই আপ ইন দ্য স্কাই দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউয়ালি। হাই আপ ইন দ্য স্কাই দ্য উইন্ড মানে বাতাসটা যখন বইছে না, হুইসেলড মানে ওই একটা শোঁ শোঁ আওয়াজ করছে, এবং সেই বাতাস বওয়ার যে শোঁ শোঁ আওয়াজটা এটা কন্টিনিউয়াসলি হয়ে আছে, এটার কোনো বিরাম নেই। ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ আ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল। তো এবং ওই শব্দটা শুনে না, ওই গোঁ গোঁ শব্দটা শুনে মনে হচ্ছিল ওই উইন্ডের, যে মনে হচ্ছিল যে একটা ওয়াইল্ড বিস্ট। দেখো এখানে রাইটার কিন্তু অ্যানিমেল কথা ইউজ করতে পারে, বাট ইনস্টিড অফ অ্যানিমেল উনি বিস্ট কথাটা ইউজ করেছেন, বিকজ বিস্ট কথাটা বললে মনে হয় যে দ্য অ্যানিমেল ইজ বিগ, এবং মনে হয় যে জন্তুটা বেশ বড়, অ্যান্ড ইটস ফিয়ার্স অ্যান্ড ইটস ডেঞ্জারাস, স্ট্রং, মানে একটা ভয়ের উদ্রেক হয়। তো সেই জন্য ওই ভয়ের উদ্রেক করার জন্য উনি বিস্ট কথাটা ইউজ করেছেন। মানে ওই শব্দটা, ওই গোগো শব্দটা শুনে মনে হচ্ছে যেন একটা ওয়াইল্ড বিস্ট খাবার খাচ্ছিল, এবং সেই খাবারটা যখন খাচ্ছিল তখন ওকে হয়তো কেউ ডিস্টার্ব করেছে, তার ফলে সেই ওয়াইল্ড বিস্টটা গোগো আওয়াজ করছে রাগে। তো ঠিক এইরকমই একটা শব্দ কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছিল ওই রিজনটায়। I had to move my camp. After 5 hours of walking, I still hadn't found water, and nothing gave me hope of finding any. তো উনি তো মুশকিলে পড়ে গেলেন। আই হ্যাড টু মুভ, তখন কি করলেন, যখন আশেপাশে দেখলেন কোনো জীবনের চিহ্ন নেই বা জলের কোনো চিহ্ন নেই, তখন আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প। হ্যাড টু মানে বাধ্য হয়ে, তখন ওই যে ক্যাম্পটা করেছিলেন ওখানে, বাধ্য হয়ে সেই ক্যাম্পটা ওকে ওখান থেকে তুলে নিতে হলো। এই যেখানে আমি আগে বলেছিলাম যে রাত্রে থাকার জন্য সম্ভবত ক্যাম্প করা হয়, কিন্তু এখানে উনি রাত্রে থাকার জন্য করেননি, এখানে বোঝা যাচ্ছে উনি এখানে ক্যাম্পটা করেছিলেন বিকজ হি ওয়াজ টায়ার্ড, ক্লান্ত ছিলেন, এবং হি নিডেড সাম ওয়াটার, এবং অনেক কিছু জলের প্রয়োজন ছিল। সেই জন্য উনি ভিলেজটা দেখে ভাবলেন যে এখানে জল পাওয়া যাবে, তার জন্যই ওখানে ক্যাম্পটা করেছিলেন। কিন্তু উনি যখন ঘুরে দেখলেন যে দের ওয়াজ নো ওয়াটার, উনি আবার ক্যাম্পটাকে তুলে নিয়ে হাঁটতে শুরু করলেন। কতক্ষণ হাঁটলেন? হাউ মেনি আওয়ার্স ডিড হি ওয়াক? হি ওয়াক ফর 5 hours and I still hadn't found water. এবং তা 5 ঘন্টা চলার পরেও কিন্তু উনি জলের কোনো সন্ধান পেলেন না। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং ইট। এবং আশেপাশটা দেখে উনি বললেন যে আমার, এবং আশপাশটা দেখে এখন মনেও হলো না যে সামনে কিছু দূর মধ্যে আমি জল পাবো। সো ইট ওয়াজ এ কাইন্ড অফ আ হোপলেস কাইন্ড অফ এ সিচুয়েশনের মধ্যে রাইটার কিন্তু পড়ে গেছিলেন। ওকে, সো লেটস গো টু দি নেক্সট লাইন। এভরিওয়্যার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, দ্য সেম স্টিফ উডি প্ল্যান্টস। I thought I saw in the distance the shadow of a figure. Okay, so everywhere there was the same dryness. মানে যেদিকে তাকাচ্ছিলেন সেদিকে সেম ড্রাইনেস। বললাম লাইফের কোনো চিহ্ন ছিল না, তো যেদিকে উনি তাকাচ্ছিলেন সেদিকে চারিদিক শুকনো ছিল। দ্য সেম স্টিফ উডি প্ল্যান্টস, এবং চারিদিকে স্টিফ উডি মানে মেড অফ উড, মানে
সোজা সোজা এক ধরনের বিশেষ গাছ, প্ল্যান্টস, ট্রিজ নয় কিন্তু প্ল্যান্টস, মানে ওই বলতে পারো যে ঘাসের মতোই কিন্তু ঘাসের থেকে বড়, মানে আগাছা, এবং চারিদিকে শুকনো এবং আগাছা ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল। বাট সাডেনলি কি হলো, আই থট আই স ইন দ্য ডিস্টেন্স দ্য শ্যাডো অফ আ ফিগার। কিন্তু তখন রাইটার বললেন এরকম হাঁটতে হাঁটতে আমি দেখলাম, আমার মনে হলো দেখে একটু দূরে আমার মনে হলো যে আমি দেখলাম একটা ফিগার, মানে একটা আকৃতি, একটা আকৃতির একটা শ্যাডো, মানে ছায়া যেন আমি দেখতে পেলাম। হতে পারে এটা আমার মনের বলছে, যেন বলছেন আই থট আই স। তো রাইটার বলছেন আই ওয়াজ নট শিওর যে ওখানে কেউ আছে, বাট আমার দেখে মনে হলো যে একটা আকৃতি যেন, বা আকৃতির একটা ছায়া আমি দূরে দেখতে পেলাম। অন এ চান্স আই হেডেড টুয়ার্ডস ইট। অন এ চান্স মানে আর তো কোনো উপায় ছিল না, আশেপাশে উনি প্রায় 3.5 দিন হয়ে গেল হাঁটছেন, জলের সন্ধান পাননি বা কোনো বাসস্থানেরও সন্ধান পাননি, লাইফের সন্ধান পাননি। কিন্তু যখন দেখলেন যে মনে হলো একটা ফিগার, তখন উনি মানে ভাবলেন যে কাছে যেই দেখা যাক যদি সত্যি কেউ ওখানে থাকে। সেই জন্য ওই কথাটা ইউজ করেছেন অন এ চান্স, মানে উনি একটা চান্স, মানে একটা সুযোগ নিলেন, মানে হি ওয়াজ নট শিওর, সেই জন্য আই থট বলেছেন। কিন্তু তাও ওই যে যেখানে শ্যাডোটা দেখেছিলেন সেই দিকে অগ্রসর হলেন। আই হেডেড টুয়ার্ডস মানে সেই দিকে অগ্রসর হওয়া। ইট ওয়াজ এ শ্যাপার্ড, এবং তিনি সত্যি ওখানে কাছে যে দেখলেন ওটা একটা শ্যাপার্ড ছিল। শ্যাপার্ড মানে গাইজ যেটা বাংলাতে রাখাল বলা হয়। 30 lambs or so were resting near him on the scorching ground. ওকে, এবং তিনি দেখলেন এবং ওই শ্যাপার্ডের সঙ্গে 30টা ল্যাম্প ছিল। ল্যাম্প গাইজ শিপের একটা প্রজাতি, ল্যাম্প বলা হয় যে যাদেরকে। ওকে, অরসো মানে 30 অরসো, রাইটার বলছেন আই ওয়াজ নট শিওর এক্স্যাক্টলি কতগুলো ছিল, বা 30টার মতো ছিল। ওকে, ওই শ্যাপার্ডটার কাছে ওয়ার রেস্টিং নিয়ার হিম, এবং ওই 30 ল্যাম্পস কি করছিল, দে ওয়ার রেস্টিং, বিশ্রাম নিচ্ছিল কোথায়, অন দ্য গ্রাউন্ড, মাটির উপরে। অন দি স্কর্চিং গ্রাউন্ড, এখানে স্কর্চিং মানে বিকজ তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ইট ওয়াজ আ সানি ডে এবং সান ওয়াজ প্রিটি হট, and that is the reason ওই সানটা হট হওয়ার ফলে দ্য গ্রাউন্ড ওয়াজ অলসো হট। স্কর্চিং হট মানে প্রায় পুড়িয়ে দেওয়ার মতন গরম, এরকম একটা গরম পরিবেশের মধ্যে কি করছিল, ওই ল্যাম্পগুলো ওই শ্যাপার্ডটা পাশে বসে রেস্ট নিচ্ছিল। হি গেভ মি আ ড্রিঙ্ক and a little later he led me to his shepherd's cottage. So he gave me a drink মানে উনি আমাকে পান করতে দিলেন। gave me a drink মানে এখানে গাইজ উই আর নট শিওর কি ওনাকে কি দেওয়া হয়েছিল, জল দেওয়া হয়েছিল না কোনো শরবত দেওয়া হয়েছিল, উই আর নট শিওর। বাট ওনাকে ওনার তৃষ্ণা মেটানোর জন্য রাইটারকে ওই শ্যাপার্ডটা গেভ সাম ড্রিঙ্ক। আর তারপরে আ লিটল লেটার, কিছুক্ষণ পরে, হি লেড মি টু হিজ শ্যাপার্ডস কটেজ। লেড মি মানে রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়া, এবং ওই আশেপাশেই একটা কটেজ ছিল ওই শ্যাপার্ডটা। কটেজ মানে একটা কুঁড়ে ঘর। তো ওই শ্যাপার্ডটা ওই রাইটারকে ওর নিজের কটেজে নিয়ে গেল। হি শেয়ার্ড হিজ স্যুপ উইথ মি। তারপরে এবং শুধুমাত্র ড্রিঙ্কই দিলেন না, ওই শ্যাপার্ডটা আবার স্যুপ বানিয়েছিল নিজের জন্য। শেয়ার্ড মানে সেখান থেকেই কিছুটা অংশ রাইটারকে দিলেন। It had been agreed immediately that I would pass the night there, the closest village being still more than a day and a half farther on. Okay, তাহলে it had been agreed immediately, মানে এবং সঙ্গে সঙ্গে এটা ডিসাইড হয়ে গেল, এবং এটা agreed মানে দুজনাই রাজি হয়ে গেল। কিসে সম্মত হলো, যে শেপার্ডটা বললো যে ক্লোজেস্ট ভিলেজ এখান থেকে 1.5 দিনের পথ, মানে হাঁটা পথে প্রায় 1.5 দিন লাগবে। তাহলে 1.5 দিন যাওয়ার মতো শক্তি ওই রাইটারের কাছে ছিল না। সেই জন্য রাইটারকে যখন বলা হলো যে তুমি রাত্রিটা এখানে থেকে যাও, বিশ্রাম করো, তারপর কালকে আবার তুমি যাত্রা শুরু করবে, এবং সঙ্গে সঙ্গে রাইটার এটাতে সম্মত হয়ে গেলেন। বললেন ওকে, আইল ডু দ্যাট। There are 4 or 5 villages dispersed far from one another on the flanks of the hills in this area. তো এখানে শেপার্ডটা আরো কে ইনফরমেশন দিল যে এই ফ্ল্যাঙ্কস মানে গাইজ মানে ওই পাহাড়গুলোর আশেপাশে আর কি। তো আর ডিসপার্স মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা। তো বলছে এই এলাকাটাতে মানে ইন টোটাল 4 থেকে 5টা ভিলেজ আছে এই পাহাড়গুলো আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে। In this hill area, and they are inhabited by woodcutters who make charcoal. এবং সেই গ্রামগুলোতে খুব বেশি লোক থাকে না, শুধুমাত্র উড কাটার্সরা থাকে, মানে যারা কাঠুরে, এবং তারা কি করে ওই চারকোল তৈরি করে, কাঠ কেটে নিয়ে সেটা তো চারকোল তৈরি হয়। সো দে আর মেইনলি মানে হু আর দ্য ইনহ্যাবিটেন্টস মানে
তুমি বলতে পারো যে যারা বসবাস করে এখানে, কারা বসবাস করে, বেশিরভাগ লোকই ওই গ্রামের ভিলেজার্সরা হচ্ছে উড কাটার্স, যারা ওই উড থেকে চারকোল তৈরি করে। সো এই ইনফরমেশনগুলো শেপার্ডটা কাকে দিল? ইয়েস, টু দ্য রাইটার। The shepherd took out a bag and poured a pile of acorns out onto the table. তারপরে এরকম কিছুক্ষণ যাওয়ার পরে শেপার্ড কি করলো? took a bag, একটা ব্যাগ ছিল, and poured, এবং poured মানে ঢালা, a pile of acorns. acorns মানে গাইস ওক ট্রি হয়, ওই সমস্ত জায়গায় প্রচুর ওক ট্রি থাকে, এবং সেই ওক ট্রিতে যে ফলটা হয় দ্যাট ইজ কল্ড acorn. সো এই প্রচুর একর্ন, এই ব্যাগটা না, দ্য ব্যাগ ওয়াজ ফুল অফ একর্ন, এবং ওটাকে কি করলো? পাইল অফ একর্নস কোথায়? ওই টেবিলের মধ্যে ঢেলে দিল। হি বিগ্যান টু এক্সামিন দেম ওয়ান আফটার অ্যানাদার উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন। এবং তারপরে সে না আস্তে আস্তে ওই এক্সামিন মানে খুব পর্যবেক্ষণ করতে লাগলো প্রত্যেকটা একর্ন ফলকে, একটার পর একটা, উইথ গ্রেট ডিল অফ অ্যাটেনশন মানে খুব মনোযোগের সঙ্গে, সেপারেটিং দি গুড ওয়ান্স ফ্রম দি ব্যাড, এবং এইভাবে পর্যবেক্ষণ করে যেগুলো ভালো সেগুলোকে, যেগুলো খারাপ সেগুলো থেকে আলাদা করে রাখছিল। When he had before him 100 perfect acorns, he stopped and he went to bed. তারপরে কি করলো? যখন এইভাবে করতে করতে যখন দেখলো হ্যাঁ ও 100টা পারফেক্ট মানে খুব ভালো একর্ন ফল বেছে নিয়েছিল, তখন সে থেমে গেল, আর বাঁচল না, বাছাটা বন্ধ করে দিল। তারপরে ওটাকে আলাদা করে রেখে হি ওয়েন্ট টু বেড, তারপরে ও শুতে চলে গেল। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি আ ফিলিং অফ পিস। তো রাইটার নিজের এখন ফিলিংটা বলছেন যে কোম্পানি মানে এই লোকটার সাথে থেকে আমার কেমন যেন বেশ শান্তি মনে হচ্ছিল। ফিলিং অফ পিস, হি গেভ মি দি ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম। সো মানে ওনাকে দেখে মনে হচ্ছিল হি ওয়াজ ভেরি কাম, কালেক্টিভ, এবং ওনাকে দেখে মনে হচ্ছিল যে পৃথিবীতে এমন কিছু নেই যেটা ওকে ডিস্টার্ব করতে পারে। এবং ওনার ওই শেপার্ডের এরকম প্রশান্ত চেহারা দেখে বা এরকম প্রশান্ত স্বভাব দেখে রাইটার বলছেন আমার নিজেরও মনে হচ্ছিল আই ওয়াজ অ্যাকচুয়ালি ফিলিং কোয়াইট পিস, মানে আমার বেশ শান্তির, মানে আমিও বেশ শান্তি অনুভব করছি। ওকে, আই ওয়াজ ইন্ট্রিগড অ্যান্ড ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান। ইন্ট্রিগড মানে পাজলড, আবার কনফিউজড, মানে ইন্ট্রিগড মানে লেখক ভেবে পাচ্ছিলেন যে হোয়াট কাইন্ড অফ পার্সন ইজ দিস, মানে কি ধরনের ব্যক্তি যে এখানে এই যে একটা জনমানবহীন শূন্য একটা প্রদেশে এই ব্যক্তিটা থাকে। কারণ এখানে ও 3-3.5 দিন চলার পরে এর দেখা পেয়েছে। আবার এর একটা শেপার্ড, একটা ছোট্ট কটেজে থাকে, 30টা ল্যাম্প আছে। আবার একর্নসগুলো কেন বেছে বেছে লাগলো? সো লট অফ থিংস হি ডিড। আবার হি ইজ এ কাইন্ড পার্সন বিকজ ও ওকে ড্রিঙ্ক দিয়েছে, তারপরে আবার রাত্রে থাকার জায়গা দিয়েছে, স্যুপ শেয়ার করেছে। তো এই রাইটার ওয়াজ অ্যাকচুয়ালি ইন্ট্রিগড, মানে বেশ অবাক, যত দেখছিল এই শেপার্ডটাকে তত অবাক হয়ে যাচ্ছিল, এবং হি ওয়ান্টেড টু নো মোর। এবং ইন্ট্রিগ মানে এরকম যে, এবং রাইটার আরও জানতে চাইছিল এই ব্যক্তিটার বিষয়ে, যে এই ব্যক্তিটি কে। So সেই জন্য বলছে I was intrigued and wanted to find out more about this man. Okay guys, let's go to the next passage. Before going out the next day, he soaked in a bucket of water the acorns that he had so carefully chosen and counted. So before going out the next day, পরের দিন সকালবেলায়, সকাল যখন হয়েছে যে ওই হি সোকড ইন আ বাকেট অফ ওয়াটার মানে এক বালতি জলের মধ্যে ওই যে সে খুব পুঙ্খানুপুঙ্খভাবে এবং খুব সাবধানতার সঙ্গে যে 100টা একর্ন মানে ভালো একর্নকেও আগের রাত্রে বেছে রেখেছিল, সেগুলোকে ওখানে সোকড মানে ভিজিয়ে রাখলো। কোথায়? এক বালতি জলের মধ্যে। হি ক্যারিড অ্যান আয়রন রড টু অ্যাজ আ ওয়াকিং স্টিক, এবং তার সঙ্গে মানে এক বালতি জল ছিল, সে বালতি জলের মধ্যে ওই 100টা ভালো একর্ন সেগুলো ডোবানো ছিল। আর তার সঙ্গে সঙ্গে কি ছিল? হি ক্যারিড অ্যান আয়রন রড মানে একটা আয়রনের রড ছিল তার সঙ্গে, সেটাকেও সাথে সাথে নিয়ে যাচ্ছিল অ্যাজ আ ওয়াকিং স্টিক, এবং সেটাকেও ওয়াকিং স্টিক হিসাবে ব্যবহার করছিল। হি ইনভাইটেড মি টু কাম অলং উইথ হিম, এবং ওই শেপার্ডটা আমাকেও, রাইটার বলছেন আমাকেও ইনভাইট করলো ওর সঙ্গে যাওয়ার জন্য। হ্যাভিং অ্যারাইভড at the place he had been heading for, he began to pound his rod into the ground. So having arrived at the place he had been heading for, মানে যেখানে ও
যেখানে যাওয়ার জন্য ও যাত্রা করেছিল সেইখানে পৌঁছে সে কি শুরু করলো করতে, হি বিগ্যান টু পাউন্ড হিজ আয়রন রড ইনটু দ্য গ্রাউন্ড, মানে ওই আয়রন রড যেটা ওয়াকিং স্টিক হিসাবে ব্যবহার করছিল সেই স্টিকটা পাউন্ড মানে জোরে জোরে আঘাত করা, সেই আয়রন রডটা দিয়ে জোরে জোরে মাটিতে আঘাত করতে লাগলো। দিস মেড আ হোল ইন উইচ হি প্লেসড অ্যান একর্ন অ্যান্ড কাভার্ড ওভার দ্য হোল এগেন। তো এরকম জোরে জোরে আঘাত করার ফলে মাটিতে একটা হোল মানে বড় একটা গর্তের সৃষ্টি হলো, এবং প্রত্যেকটা গর্তে ওকে গুলো একটা করে একর্ন প্লেস করলো, রাখলো, এবং তারপরে আবার উপর থেকে সেটা মাটি দিয়ে কভার করে দিল। হি ওয়াজ প্ল্যানিং ওক ট্রিজ, মানে তাহলে এই পুরো প্রসেসটা দেখে তখন রাইটার বুঝলে আমি বুঝতে পারলাম যে ও আসলে ওক ট্রি প্ল্যান্ট করছিল, মানে ওক ট্রি লাগাচ্ছিল। ইন দিস ওয়ে হি প্ল্যান্টেড হিজ 100 acorns উইথ গ্রেট কেয়ার, মানে ঠিক এইভাবেই প্রত্যেকটা গর্ত খুঁড়ে ঠিক একেবারে সেই যে 100টা একর্নকেও পছন্দ করে রেখেছিল আগের রাত্রে, সে প্রত্যেকটা একর্নকেও লাগিয়ে দিল উইথ গ্রেট কেয়ার, মানে এরকম নয় যে এদিক ওদিক ছড়িয়ে দিল, মানে খুব যত্নের সঙ্গে প্রত্যেকটা একর্নকে ওই শেফার্ডটা লাগালো। হি টোল্ড মি that for 3 years now he had been planting trees in this solitary way. তো তারপরে যখন জিজ্ঞাসা করা হলো যে কতদিন ধরে এই কাজটা করছেন, এই প্ল্যান্ট করছেন এই কর্নস, বলছে 3 বছর ধরে উনি এই ট্রি প্ল্যান্ট করে যাচ্ছেন ইন দিস সলিটারি ওয়ে, মানে এখানে উনি কারোর সাহায্য না নিয়ে একাই কিছু কাজ করাকে বলে সলিটারি ওয়ে। তো উনি এই 3 বছর ধরে এই একই কাজ করে যাচ্ছেন। হি হ্যাড প্ল্যান্টেড 100,000, কত 100,000 একর্ন গাছ উনি প্ল্যান্ট করেছেন, মানে ওক ট্রি উনি প্ল্যান্ট করেছেন। অফ দিস 100,000, 20,000 হ্যাড কাম আপ। এই 100,000 এর মধ্যে 20,000 একর্ন, ওই একর্নের ফল থেকে চারা কিন্তু বেরিয়ে এসছে। ওকে, সো ইটস এ হিউম্যাঙ্গাস জব। তার মানে উনি একার ক্ষমতায়, মানে এখান থেকে বোঝা যাচ্ছে গাইস কি হাউ পাওয়ারফুল আ হিউম্যান বিইং ক্যান বি। উনি একার ক্ষমতায় 20,000টা গাছ লাগিয়েছেন, 20,000টা গাছকে প্লান্ট করেছিলেন। তার মানে 20,000টা গাছ মানে ইটস অলমোস্ট লাইক এ ফরেস্ট, মানে ওটা প্রায় একটা জঙ্গলের মতো। তাহলে মানুষ যদি চায় তাহলে কারোর সাহায্য ছাড়াই কিন্তু একটা জঙ্গল তৈরি করতে পারে। তো এখানে একটা মোরাল নিতে পারি আমরা যে উই আর অ্যাকচুয়ালি ডিস্ট্রয়িং ফরেস্ট। আমরা ফরেস্ট ডিস্ট্রয় করে সেখানে আমরা চাষ করছি বা সেখানে আমরা বসবাস করছি। বাট এটাকে যদি উল্টো দিকে দেখি, কিন্তু হিউম্যানস আর ওনলি নট রেসপন্সিবল ফর ডিস্ট্রয়িং থিংস। শুধুমাত্র ডিস্ট্রয় করে না হিউম্যান, আমাদের যদি উইল থাকে, আমাদের যদি স্ট্রং উইল থাকে, তাহলে আমরা যেটা ডিস্ট্রয় করেছি সেটাই কিন্তু খুব তাড়াতাড়ি আবার রিবিল্ড করতে পারবো। তাহলে সেই ক্ষমতাটা কিন্তু একটা হিউম্যান বিইং এর আছে, এবং একটা হিউম্যান বিইংই পারে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে 100টা হিউম্যান বিইং মিলে যে জঙ্গলটা নষ্ট করেছে, সেই জঙ্গলটাকে আবার পুনরায় জঙ্গলে পরিবর্তন করতে কিন্তু একটা হিউম্যান বিইংই যথেষ্ট। কিন্তু সেই হিউম্যান বিইংটার সঠিক উইল থাকতে হবে, স্ট্রং ডিটারমিনেশন থাকলে কিন্তু এটা কিন্তু করা সম্ভব। সো দিস শোজ আস গাইজ কি অ্যাজ হিউম্যানস উই হ্যাভ আনলিমিটেড পাওয়ার, রাইট? চলো আমরা নেক্সট লাইনে চলে যাই। ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট দ্যাট আই বিগ্যান টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ। তো বলছি যখন এরকম ঘটনা হচ্ছে, আমি যখন বুঝতে পারলাম পুরো ব্যাপারটা, রাইটার বলছেন সেই মুহূর্তে আই বিগ্যান টু ওয়ান্ডার মানে আমি আমার মনে একটা কিউরিওসিটি জাগলো, বা আমি একটু অবাক হতে লাগলাম যে এই ভদ্রলোকের বয়স কত হবে। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 55 হি টোল্ড মি। সো দেখেই বোঝা যাচ্ছিল যে 50-এর ঊর্ধ্বেই হবে। এবং তারপরে যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার বয়স কত, হি সেড হি ইজ 55 years old. His name was Algierd Bouffier. তার নাম কি ছিল? Algierd Bouffier. He had owned a farm in the plains where he lived most of his life. So he had owned a farm in the plains, মানে তার একটা ফার্ম আছে, এবং where he lived most of his life, এবং সেখানে ওই যে প্লেন্স মানে এই পাহাড়ের এখানে নয়, মানে সমতল ভূমিতে, মানে যেখানে মানুষের মানে বেশিরভাগ মানুষ বসবাস করে সেটাকে প্লেন্স বলা হয়। তো ওখানে ওর একটা ফার্ম আছে, এবং জীবনের বেশিরভাগ সময়টাই ওখানেই কাটিয়েছে। মানে এইবারে আমরা এলজিয়ার্ড বুফের সম্বন্ধে কিছু কিছু ইনফরমেশন পাচ্ছি। হি হ্যাড লস্ট হিজ ওনলি সান অ্যান্ড দেন হিজ ওয়াইফ। তারপরে এবং ওনার একটাই সন্তান ছিল,
এবং ওনার সেই সন্তানটা মারা যায়, এবং ওনার সন্তানটা মারা যাওয়ার পরে ওনার ওয়াইফও, ওনার স্ত্রীও মারা যান। He had retired into this solitude where he took pleasure in living slowly with his flock of sheep and his dog. উনি যখন ওনার একমাত্র সন্তান এবং ওনার ওয়াইফকে হারান, তারপর তো উনি কি করেন, হি হ্যাড রিটায়ার্ড ইনটু দিস সলিটিউড। তোমরা বলছেন যে তারপরে আমি সেই আমার ওই প্লেন থেকে, মানে যেখানে আমার একটা ফার্ম ছিল সেখান থেকে আমি এইখানে চলে যাই। সলিটিউড মানে কি, একা এক্সিস্ট করা, মানে কাউকে আমার দরকার নেই, মানে হি ওয়াজ ভেরি হার্ট ব্রোকেন হয়ে যাওয়ার ফলে উনি একা থাকতে এই এই এরকম একটা জনবহুল জায়গা থেকে ছেড়ে এই পাহাড়ের মধ্যে আসেন এবং এখানে থাকতে শুরু করেন। ওয়ার হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি, এবং এখানে টুক প্লেজার মানে ওনার এইভাবে থাকাটাই পছন্দ হতো এবং ভালো লাগতো। ইন লিভিং স্লোলি মানে যে লাইফস্টাইলটায় কোনো পেস ছিল না, এবং উনি খুব আস্তে আস্তে, লিভিং স্লোলি মিনস নট যে আস্তে আস্তে হাঁটতেন বা আস্তে আস্তে কথা বলতেন, বাট উনি নিজের পেসেই লাইফটাকে লিড করতেন উইথ হিজ ফ্লক অফ শিপ। এবং তার একটা ফ্লক অফ শিপ মানে শিপ, তাদের গ্রুপটাকে বলা হয় ফ্লক অফ শিপ। তো একটা শিপের গ্রুপ ছিল যেটাতে 30 বা তার থেকে হয়তো বেশি কম হবে শিপ ছিল, অ্যান্ড হিজ ডগ, আরেকজন কে ছিল, আর একটা ডগ ছিল। তো এরা সবাই মিলেই উনি একটা নিজের পরিবারের মতো এখানেই করে নিয়েছিলেন। He had concluded that this country was dying for lack of trees. তো ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে why are you doing this, তুমি কেন এটা করছো, সো হি হ্যাড কনক্লুডেড। তো কনক্লুড মানে উনি পুরোটাকে শেষ করলেন, উপসংহার দেওয়া, কনক্লুড করা মানে, কিন্তু এটাকে উনি পুরোটা রিজনটা এটাই বললেন যে কেন উনি শেষ 3 বছর ধরে ওক ট্রি প্ল্যান্ট করে যাচ্ছেন, এবং এটাই ওনার একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। বিকজ উনি রিয়েলাইজ করেছেন দিস কান্ট্রি ওয়াজ ডাইং অফ ল্যাক অফ ট্রিজ, মানে যে এই কান্ট্রিটা, মানে ওই প্রভিন্সটা, যেহেতু আমরা প্রথমেই পড়েছি যে ল্যান্ডটা কোনো প্রচণ্ড মনোটোনাস ছিল, মানে ওখানে বড় বড় ঘাস ছাড়া আর কিছুই ছিল না। তো উনি এটা রিয়েলাইজ করেছিলেন যে এই কান্ট্রিটাতে যদি গাছ না লাগানো যায় তাহলে এই কান্ট্রিটা কিন্তু মারা যাবে, তার মানে এখানে আর মানুষ বসবাস করবে না। হি অ্যাডেড দ্যাট হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু, হি হ্যাড রিজলভড টু রেমেডি দিস সিচুয়েশন। তো বলছেন হি অ্যাডেড, তো উনি হি লস্ট হিজ ওয়াইফ, হি লস্ট হিজ অনলি সান, হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু। তো তুমি বললে তো আমার কাছে আর লাইফে ইম্পর্টেন্ট বলে কিছু, গুরুত্বপূর্ণ বলে কিছু ছিল না, বিকজ হি লস্ট হিজ ফ্যামিলি। তো বলে যখন দেখলাম আমার কাছে আর লাইফে আই ডোন্ট হ্যাভ এনি মিনিং, মানে আমার যখন লাইফে বেঁচে থাকার কোনো মানেই ছিল না, তখন আমি কি করলাম, এই যে একটা সিচুয়েশন আমি দেখলাম এই কান্ট্রি হয়েছে যেখানে গাছপালার অভাবে এই কান্ট্রিটা আস্তে আস্তে মারা যেতে চলেছে, তখন আমি ঠিক করলাম যে আই অ্যাম গোয়িং টু সলভ দিস প্রবলেম অ্যালোন। কারণ উনি তখন বললেন যে আমি তখন ডিসাইড করলাম যে আমি এই প্রবলেমটাকে সলভ করবো। তাহলে দেখো সেটাই আমরা বলছিলাম, ম্যান মেড প্রবলেমস ক্যান বি সলভড বাই আস অনলি, মানে আমরা যে প্রবলেমটা ক্রিয়েট করি আমাদের কিন্তু এতটা পাওয়ার আছে, উই অনলি ক্যান সলভ দোজ প্রবলেম, আমরা কিন্তু সেই প্রবলেমগুলোকে সলভও করতে পারি। এবং তার জন্য ইউ ডোন্ট নিড এন্টায়ার কান্ট্রি, তোমার পুরো কান্ট্রির দরকার নেই, ইউ ডোন্ট নিড 10,000 পিপল। তোমার যদি একার স্ট্রং ডিটারমিনেশন অ্যান্ড উইল পাওয়ার থাকে, ইউ অনলি, মানে তুমি নিজেই সেটা করতে পারো। অ্যান্ড দ্যাট অ্যাপ্লাইজ ইন এভরিথিং ইন ইউর লাইফ, মানে তোমার লাইফে সব কিছুতেই কিন্তু এটা অ্যাপ্লাই করছে। যদি তোমার লাইফে এমন কিছু হয়ে থাকে যেটাতে তোমার মনে হচ্ছে যে আমার একার দ্বারা এই প্রবলেমটা সলভ করা উচিত নয়, তাহলে কিন্তু আমরা এই স্টোরিটা থেকে সেই জিনিসটাই বুঝতে পারলাম যে আমার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু আমি একাই যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। ওকে, চলো নেক্সট চলে যাই। উই পার্টেড দ্য নেক্সট ডে। তা বলছেন, এবং তারপরে এরকম ওনার ঘটনাটা শুনে পার্টেড মানে আলাদা হয়ে যাওয়া, পরের দিন আমরা আলাদা হয়ে গেলাম। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম ইন উইচ আই ওয়াজ এনগেজ ফর 5 years। বলছে তারপরে এরকম আলাদা হয়ে গেছে, তারপরে দেখানি ঠিক তার পরের বছরেই যুদ্ধ শুরু হয়, বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে। ইন উইচ আই ওয়াজ এনগেজ, তো রাইটার বলছেন আমিও ছিলাম, সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। কত বছরের জন্য? ফর 5 years। With the war behind me, I had a great desire to breathe a little pure air. তো বলছে যখন ওয়ারটা শেষ হয়ে যায়, তো ওয়ারের ভয়াবহতা আমরা সবাই জানি, এটা শুধুমাত্র ফিজিক্যালি নয়, এটা মানুষকে মেন্টালিও গভীরভাবে ক্ষত সৃষ্টি করে। সো তিনি বললেন যে সো আই হ্যাড এ গ্রেট ডিজায়ার, মানে আমার খুব ইচ্ছা হলো যে টু ব্রিথ আ লিটল পিওর এয়ার, মানে আমার খুব ইচ্ছা হলো যে আমি একটু পিওর মানে
বিশুদ্ধ বাতাস একটু নিঃশ্বাস নিই। তার মানে উনি বলতে চাইছেন আমার ইচ্ছা হলো যে আমি একটু কান্ট্রি দিক, মানে যেখানে একটু ফাঁকা আছে, একটু গাছপালা আছে, সেই দিকে যাওয়ার আমার ইচ্ছা হলো। I sat out again along the trail through that deserted country. তো বলছেন যে 5 বছর আগে যেখানে গিয়েছিলাম, along the trail মানে ওই চিহ্ন, ঠিক সেই চিহ্ন ধরে ধরে 5 বছর আগে আমি যেখানে গিয়েছিলাম এবং যেখানে আমার সেই শেপার্ডের সঙ্গে দেখা হয়েছিল, ঠিক সেই ডেজার্টেড মানে যেখানে কেউ যায় না, যেটা একদম এমটি, এটাকে বলা হয় ডেজার্ট, সেই ডেজার্টেড কান্ট্রির দিকেই আবার যাত্রা করলো। কারণ আমি জানতাম, রাইটার বলছেন যে আমি জানতাম, বিকজ ইফ আই গো দেয়ার আই উইল গেট সাম ফ্রেশ এয়ার। সো কিছু ফ্রেশ এয়ার নেওয়ার জন্য উনি আবার ওই দিকেই যাত্রা শুরু করলেন। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড, মানে তারপর যে দেখলেন যে ল্যান্ডটা যেরকম ছিল সেরকমই আছে, খুব একটা বেশি পরিবর্তন হয়নি। Ever since the day before, I had been thinking about the shepherd who planted trees. ওখান থেকে যখন উনি ওই শেপার্ডটাকে যখন উনি ছেড়ে এসেছিলেন যেভাবে, তারপর থেকে উনি চিন্তা করছেন এই ব্যাপারটা। কি চিন্তা করছেন? আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেপার্ড হু প্ল্যান্টেড ট্রিজ। কার ব্যাপারে চিন্তা করছেন উনি? কন্টিনিউস শেষ 5 বছর ধরে হয়তো মাঝে মাঝে চিন্তা করেছেন কার ব্যাপারে? ওই শেপার্ডটা ব্যাপারে, যে শেপার্ডটা কন্টিনিউয়াসলি ওক ট্রি প্লান্ট করে গেছে। 10,000 oaks, I had said to myself, must really take up a lot of space. রাইটার বলছেন আমি ভেবে দেখলাম যে 10,000 ওক গাছ, তার মানে আই সেড টু মাইসেলফ মানে নিজের মনে মনেই বলা, নিজেকেই বললাম। রাইটার বলছেন যে দ্যাট মাস্ট রিয়েলি টেক আপ আ লট অফ স্পেস, এটা নিশ্চয়ই অনেক জায়গা নেবে। 10,000 ওক গাছ হওয়া মানে ইট উইল টেক আ লট অফ স্পেস। When I met Algert Bouffier this time, I found that the war had not disturbed him at all. তখন রাইটার বলছেন যে আমি যখন এইবারে এলজিয়ার বোফায়ারের সঙ্গে দেখা করলাম, আই ফাউন্ড দ্যাট, মানে আমি জানতে পারলাম বা আমি দেখলাম যে দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্বড হিম অ্যাট অল, মানে এই এত যে ওয়ার হয়েছে আউটসাইড ওয়ার্ল্ডে সেটা ওনাকে একটুও ডিস্টার্ব করেনি। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্ল্যানিং। উনি এই ওয়ারের দ্বারা ডিস্টার্ব না হয়ে ওনার যে ট্রি প্লান্টিং, ওক ট্রি প্লান্ট করতেন সেটা কন্টিনিউয়াসলি করে গেছে। দ্য ওকস অফ 1910 were now 10 years old and were taller than me and than him. তারপর 1910 খ্রিস্টাব্দে তিনি যে ওক ট্রিগুলো, মানে শেষ 10 বছর ধরে উনি ওক ট্রি লাগিয়ে যাচ্ছে। 1910 খ্রিস্টাব্দে যে ওক ট্রি উনি লাগিয়েছিলেন সেটা এখন 10 বছর পুরনো হয়ে গেছে এবং সেইগুলো না ওয়ার টলার দ্যান মি, লেখক বলছেন আমার থেকেও এবং এলজিয়ার্ট বুফেয়ারের থেকেও লম্বা হয়ে গেছে। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, মানে ওই গাছগুলো দেখে, মানে লম্বা লম্বা গাছগুলো দেখে মনে হচ্ছিল যে দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, মানে উনি হাইলি ইমপ্রেস, মানে রাইটার বলছেন আই ওয়াজ হাইলি ইমপ্রেস মানে যদি তোমার মনে কারোর জন্য রেসপেক্টের উদ্রেক হয়, মানে রেসপেক্ট আসে, দ্যাট ইজ কল ইমপ্রেসিভ। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস and we passed the whole way in silence walking through his forest. তো বলছেন রাইটার বলছেন আমি এত মুগ্ধ হয়ে গেছিলাম যে আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস, যে আমি একদম আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম, মানে কথা বলারও ক্ষমতা ছিল না। অ্যান্ড উই প্যাস দি হোল ডে ইন সাইলেন্স, এবং আমরা পুরো দিনটাই সাইলেন্স মানে কথা বলিনি, বাকরুদ্ধ হয়েই হাঁটছিলাম। ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, এবং ঘুরে ঘুরে উনি একার ক্ষমতায় যে পুরো ফরেস্টটা তৈরি করেছেন সেটা আমরা দেখছিলাম। It was in 3 sections, 11 kilometers long overall, and at its widest point, আগে দেখিনি তাহলে এবারে একটু ফরেস্টটার বর্ণনা দিচ্ছে কিরকম। ইট ওয়াজ ইন 3 সেকশন, 3টে সেকশনে ফরেস্টটা বিভক্ত করেছিলেন এলজিয়ার্ট বুফের নিচে। 11 কিলোমিটার্স লং ওভারঅল, মানে পুরো এলাকাটা 11 কিলোমিটার লম্বা। সব থেকে চওড়া ওয়াইডেস্ট পয়েন্টে, মানে সব থেকে চওড়া জায়গাটায় এটা 3 কিলোমিটার্স ওয়াইড, মানে 3 কিলোমিটার ওয়াইড ছিল। When I considered that this had all sprung from the hands and from the soul of this one man without technical aids, it struck me that men could be as effective as God in domains other than destruction. Beautiful line. এবং এই দুটো লাইনই কিন্তু পুরো প্রোজটাকে, পুরো স্টোরিটাকে সামার আপ করবে। দেখো, when I considered মানে থট আগেন, মানে আর একবার ভাবা। যখন আমি আর একবার ভাবলাম, লেখক বলছেন যে দিস অল হ্যাড, মানে ওই সারাদিন ধরে ওই 11 কিলোমিটার লম্বা যে ফরেস্টটা তৈরি হয়েছে ওটা যখন ঘুরে ঘুরে দেখছিলেন, বলছেন দিস অল হ্যাড স্প্রাং ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল অফ দিস ওয়ান ম্যান। এবং এই যে পুরো যে এত বড় একটা ফরেস্ট সৃষ্টি হয়েছে, এটা কিন্তু একটা কোনো
দেশের কাজ না, একটা লোকের প্রচেষ্টায় কিন্তু এটা তৈরি হয়েছে, এবং একটা লোকের হাত থেকেই স্প্রাং মানে উঠে আসা, হঠাৎ করে উঠে এসছে একটা হাত, এবং ফ্রম দ্য সোল অফ দিস ওয়ান ম্যান। এবং সোল মানে কি গাইজ, এখানে সোল যদি না থাকে তাহলে কিন্তু এই হিউমাঙ্গাস জবটা করা যাবে না। সো হি ওয়াজ ব্রেভ। মিস্টার বুফের, এলজিয়ার বুফের ওয়াজ আ ব্রেভ পারসন। উনি খুব একজন সাহসী লোক ছিলেন, এবং ওনার মনে সততা ছিল, এবং উনি সততা নিয়ে কাজ করেছিলেন, অনেস্টি নিয়ে কাজ করেছিলেন, এবং পারপাস নিয়ে কাজ করেছেন। সো আমি যদি সততা, অনেস্টি অ্যান্ড পারপাস নিয়ে কোনো কাজ করি, ডেফিনেটলি উই আর গোয়িং টু বি সাকসেসফুল। এবং সেটাই আমরা এই স্টোরি থেকে দেখতে পাচ্ছি যে উইদাউট টেকনিক্যাল এইডস, এবং এটা আরও অ্যাড করছেন রাইটার যে, এবং এলজিয়ার বুফের কারো কাছ থেকে কোনো হেল্প লাইনি, কোনো টেকনিক্যাল এইডস মানে সাহায্য ছাড়াই উনি কিন্তু এত বড় একটা ফরেস্ট নিজে তৈরি করেছেন, যেটা 11 কিলোমিটার ওভারঅল, আর ওয়াইডেস্ট পার্টে 3 কিলোমিটার। ইট স্ট্রাক মি মানে তখন আমার মনে হলো, রাইটার বলছেন, দ্যাট মেন কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড। তা মানুষকে উনি গডের সঙ্গে তুলনা করছেন, মানে মানুষ গডের সমতুল্য হতে পারে। ওয়্যার ইন ডোমেইনস মানে কোন জায়গাতে, আদার দ্যান ডিস্ট্রাকশন মানে ডিস্ট্রাকশন মানে ধ্বংস ছাড়া অন্যান্য ক্ষেত্রে মানুষ কিন্তু গডের সমতুল্য হতে পারে। তার মানে এখানে মানুষকে উনি এনকারেজ করছেন যে ইনস্টেড অফ, দেখো একদিকে তাহলে ওয়ার আছে, ওয়ার কি করে, ইট কজেস ডিস্ট্রাকশন শুধুমাত্র হিউম্যান লাইফের হয় না, একটা মানুষের শুধুমাত্র হিউম্যান লাইফ ছাড়া সম্পদ, প্রাকৃতিক ন্যাচারাল রিসোর্সেস, যেমন প্রচুর জিনিসের ক্ষয়ক্ষতি হয়। সো দ্যাট ইজ ডিস্ট্রাকশন। বাট আর একটা অন দি আদার, এবং ওয়ার কখন হয়, ইটস নট বিটুইন টু পিপল, এটা তো দুটো মানুষের মধ্যে হয় না, এটা হয় বিটুইন টু কান্ট্রিজ, মানে হাজারে লোক কি হয়, দে আর এনগেজড ইন দ্যাট ওয়ার, এবং তাদের উদ্দেশ্য কিন্তু এই যে হাজারে লোক একটা কাজের প্রতি এনগেজড আছে, সেই কাজটার আউটকাম কিন্তু ডিস্ট্রাকশন ছাড়া আর কিছু নয়। বাট অন দি আদার হ্যান্ড, মিস্টার এলজিয়ার্ড বুফের, ইনি একটি লোক, উনি যখন ডিস্ট্রাকশনের পথ থেকে ঘুরে এসে কনস্ট্রাকশনের পথে এলেন, তখন ওই একটা লোকই কিন্তু ওই যে দুটো কান্ট্রিতে যে হাজার সোলজার মিলে যে ডিস্ট্রাকশন করেছিল, সেইটার তুলনায় কিন্তু এই একটা লোকের কাজটা কিন্তু অনেক বড় হয়ে গেল, বিকজ হি ক্রিয়েটেড এন্টায়ার ফরেস্ট। সেই ফরেস্টটা কি হবে, সেই ফরেস্টে ফলের গাছ থাকবে, সেই ফরেস্টে ফুলের গাছ থাকবে, সেই ফরেস্টে থেকে আমরা কাঠ পাবো, সেই ফরেস্টে বিভিন্ন জীবজন্তু থাকবে, তার ফলে আমাদের ইকোসিস্টেমটা ঠিক থাকবে, বিকজ আ ফরেস্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। ফরেস্ট না থাকলে কিন্তু আমরা সার্ভাইভ করতে পারবো না, এবং হাজার লোকের কাজ উনি একাই করে দিলেন। তাহলে সেই জন্য উনি বলছেন, রাইটার বলছেন, তাহলে এখানে বলা যেতে পারে যদি মানুষ ডিস্ট্রাকশনের পরিবর্তে কনস্ট্রাকশনের পথে নামে, তাহলে কিন্তু মানুষ গডের সমতুল্য হতে পারে, এবং দে ক্যান অ্যাকচুয়ালি বি বেটার ইন কনস্ট্রাকশন রাদার দ্যান ডিস্ট্রাকশন। মানে মানুষ, তাহলে এখানে উনি প্রমাণ করে দিচ্ছেন যে মানুষ ডিস্ট্রাকশনের থেকে বেশি যদি কনস্ট্রাকশন করে, তাহলে কিন্তু অনেক বেশি এফেক্টিভ হবে। ওকে গাইজ, I hope you liked the story. If you have any questions, please write that in the comments below, and I'll be happy to discuss those answers. Okay, thank you for watching, thank you for listening, have a beautiful day. Tata.